যাপনকে ঘিরে থাকেন তার পায়ে পুষ্পার্ঘ দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। মাননীয় অতিথিদের প্রত্যেককে অনুরোধ করব তাদেরকে একে একে এগিয়ে নিয়ে যেতে। আমাদের মঞ্চের বাঁদিকে যে রবি ঠাকুরের প্রতিকৃতি রয়েছে সেখানে পুষ্পার্ঘ দিয়ে তারা আজকে এই সন্ধ্যা যাপনকে আরো এগিয়ে নিয়ে যাবে। আজ বা বলা যেতে পারে সারা মাস ধরেই রবি পুজোর মাস, আর সেই রবি পুজোকে আমরা এইভাবেই বরণ করে নিয়ে যাব। আমাদের মাননীয় অতিথিরা যারা রয়েছেন একে একে বরণ করে দিচ্ছেন। রবি ঠাকুরের পায়ে পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে আমাদের এই সন্ধ্যা ভরে উঠেছে। এর পরবর্তীতে রবীন্দ্রভারতী সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন। সকল গুণীজনকে সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জানাবেন পুষ্পস্তবক স্মারক উপহার তুলে দিয়ে। প্রথমেই আমরা যাকে ভালোবাসা জানাবো শ্রী শুভেন্দু শেখর রায় মাননীয় সাংসদ, তাকে তার হাতে আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি এবং আজকের সন্ধ্যার একটি স্মারক। রবি ঠাকুর যে গাড়িটি ব্যবহার করতেন সেই গাড়ির একটি প্রতিকৃতি তার হাতে তুলে দিলাম। পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিলেন শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়। আমরা পরবর্তীতে বরণ করে নেব শ্রী অরিত্র সরকারকে, বিখ্যাত সাহিত্যিক এবং সংস্কৃতি মনস্ক ব্যক্তি, তাকেও তার হাতেও আমরা এই পুষ্পস্তবক তুলে দিচ্ছি এই সন্ধ্যায়। এবং একইভাবে যে গাড়িটিকে আমরা শান্তিনিকেতনে দেখতে পাই তারই প্রতিকৃতি আমরা শান্তিনিকেতন এবং জোড়াসাঁকোতে আমরা দেখতে পাই। ভীষণ সুন্দর একটি স্মারক তার হাতে। পরবর্তীতে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব সফল সভাপতি শ্রী অনিন্দ কুমার মিত্রকে। রবীন্দ্রভারতী সোসাইটির সফল সভাপতি শ্রী অনিন্দ কুমার মিত্র, তাকে আমরা ভালোবাসা জানাবো। পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিচ্ছি এই সন্ধ্যায়। পরবর্তীতে বরণ করে নেব সাধারণ সম্পাদক রবীন্দ্রভারতী সোসাইটি শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, তাকেও আমরা পুষ্পস্তবক তার হাতে তুলে দিচ্ছি। তিনি না থাকলে এই আয়োজন একেবারেই করা সম্ভব হতো না। আমরা ভালোবাসা জানাবো কর্ম সমিতির সদস্য শ্রী ধীমান দাসকে, তাকেও আমরা একইভাবে ভালোবাসা জানাবো। আজকের এই তৃতীয় দিনের আনুষ্ঠানিক সূচনা, এই আনুষ্ঠানিক সূচনা করবেন শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় মহাশয়, সাধারণ সম্পাদক রবীন্দ্রভারতী সোসাইটি। তার হাতে আমরা মাইক্রোফোন তুলে দেব এবং তিনি তার মূল্যবান বক্তব্য দিয়েই আজকের এই আনুষ্ঠানিক সূচনা করবেন। যে মানুষটিকে একদম শুরু থেকে ছোটাছুটি করে কাজ করতে দেখছি সেই মানুষটি মঞ্চে। আজকে আমরা চতুর্থ দিনে পড়লাম, সরি তৃতীয় দিনে পড়লাম, প্রথমেই ভুল করলাম। অ্যাকচুয়ালি আমাদের 4 দিন ব্যাপী
এই যে রবীন্দ্র জন্মোৎসব আমরা এবছর করছি, আমাদের গতকাল যারা এসেছিলেন তারা আপনারা পেয়েছিলেন একজন রাশিয়ান ভদ্রলোকের মুখে বাংলা কথা, এবং অনর্গল তিনি বাংলায় বক্তৃতা করে গেছিলেন রবীন্দ্রনাথকে নিয়ে। আজকে আপনারা দেখবেন এই যে সুখেন্দুবাবু বসে আছেন, উনি সাংসদ তো বটে, কিন্তু ওনাকে আমরা অন্যভাবে পাই সব সময়। ওনার বক্তব্য আমরা শোনার জন্য আগ্রহে অপেক্ষা করে থাকি। আর রয়েছেন অরিত্র সরকার, তিনি জড়িয়ে রয়েছেন একটি বিখ্যাত পত্রিকার সঙ্গে, আনন্দবাজার পত্রিকা, এবং ওনার দাদু আমাদের এখানকার সদস্য ছিলেন, আমাদের কর্মসমিতির সদস্য ছিলেন। সুতরাং আমরা চেষ্টা করি সকলকে নিয়ে কাজ করতে। আর আমাদের মধ্যে রয়েছেন ধীমান দাস। ধীমান দাস হচ্ছে আমাদের কর্মসমিতির সদস্য, কিন্তু আপনারা সবাই জানেন কেসি দাস যে মিষ্টি, সেই মিষ্টির দোকানের উনি হচ্ছেন কর্মকর্তা। আর সর্বোপরি দেখুন এই মঞ্চকে আলোকিত করে বসে আছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী অনিন্দ কুমার মিত্র। ওনার যদি আমরা ওনাকে মানে মজা করে বলি যে আপনার এই যে সাজ, এই যে উনি যে পরিধান করে থাকেন, এটাই কিন্তু ওনার অনেক বক্তব্য, ওনার মানে কি বলবো, ওনার পরিধান থেকে আমরা বুঝতে পারি যে উনি কোন জায়গাকার মানুষ। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অনিন্দ্যবাবু। আমি দু একটি কথা বলি সোসাইটি সম্বন্ধে, আমাকে বলতে হচ্ছে রোজই, কিন্তু একই কথা আমি বারবার বলতে চাই যে দেখুন এই রবীন্দ্রভারতী সোসাইটি যে আমরা প্রত্যেক বুধবার আমরা যে বসি, সেখানে কিন্তু আমাদের বহু সদস্যরা আসেন, প্রত্যেক বুধবার আসেন। আমি জানি না এখন কটি সাংস্কৃতিক সংস্থায় এইভাবে আপনারা যদি কোনো বুধবারে আসেন দেখবেন 40-50 জন মিনিমাম থাকেন, তার চেয়ে বেশি তো কম নয়। আমরা হয়তো তাদের কিছু দিতে পারি না, কিন্তু তারা কিছু একটা পান, তাই জন্য তারা আসেন। এটা আমাদের একটা সোসাইটির বড় পাওনা সদস্যদের কাছ থেকে। আর এই যে আজকে যারা নতুন, যারা আপনারা শুনছিলেন, যারা এখানে আজকে গান বা আবৃত্তি পরিবেশন করেছে, এরা কিন্তু লড়াই করে এখানে এসেছে। 500 জন আবৃত্তি এবং 550 জন সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের নাম করেছিল। তার মধ্যে থেকে অডিশনের মাধ্যমে আমরা বেছে নিয়েছি 30-35 জন করে। সুতরাং আপনারা তাদের গান শুনেই বুঝতে পারছেন যে আমরা কাদেরকে মঞ্চ দিচ্ছি। তাদের আছে, তাদের মধ্যে অনেক কিছু আছে। আমি গতকাল বলেছি যে এই মঞ্চে কারা কারা গান গেয়ে গেছে, এই মঞ্চে আমি নাম করে করে বলেছিলাম। তা আজকে সেই মঞ্চে তারাও কিন্তু তাদের যে প্রচেষ্টা তারা কিন্তু এখানে দেখাচ্ছেন তাদের গান বা আবৃত্তির মাধ্যমে, এবং আমরা দর্শকদের করতালির মাধ্যমে বুঝতে পারছি যে তারা সেখানে কতদূর তারা এগোতে পারবেন ভবিষ্যতে। আর যারা আমাদের এখানে শিল্পীরা আসেন, অনেক সুনামী যারা শিল্পীরা আসেন, আপনারা কার্ড দেখলেই বুঝতে পারবেন, তারাও কিন্তু আমাদের এখানে আসেন, আমাদের ভালোবেসে আসেন, আমাদের পাশে থাকতে আসেন। এবং আমি খুব জোর গলায় বলতে পারি যে তাদের যদি আমাদের না পেতাম, আমরা হয়তো অনেক কাজ ঠিক মতো করতে পারতাম না। সুতরাং প্রত্যেক শিল্পী, সে নামী হোক আর অনামী হোক, তাদের প্রত্যেকেরই একটা ট্যালেন্ট আছে, এবং সেই ট্যালেন্ট তারা এখানে আমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের হয়তো শিল্পী তালিকায় একটু গন্ডগোল হচ্ছে, কালকে যেমন লোপামুদ্রা মিত্র এসে গেছিলেন, এরকম একটু আগে পিছু হচ্ছে, আজকে যারা আসবেন না কালকে আসবেন।
কিন্তু আমাদের তারা যারা আসেন তারা প্রত্যেকেই আমাদেরকে ভালোবেসে আসেন, রবীন্দ্রভারতী সোসাইটিকে ভালোবেসে আসেন। আমি আর কথা বলবো না, কারণ আমাদের অনুষ্ঠান চালিয়ে এভাবে আমার গলাটাও বারবার আটকে দিচ্ছে কথা বলতে। আমি আপনাদের প্রত্যেককে, যারা এখানে দর্শকরা এসছেন, আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বারবার যে কথা বলি আজও একই কথা বলে শেষ করছি, দর্শকরা ছাড়া কোনো অনুষ্ঠান সাকসেসফুল হয় না। আপনারা যখন আছেন, আপনারা আছেন বলেই যারা গাইছেন বা যারা এখন বলবেন, প্রত্যেকেই আপনাদের ওনারা না থাকলে কিন্তু এটা ব্যর্থ হয়ে যায়। তাই আপনাদের আমি সাধুবাদ জানাই। নমস্কার। মঞ্চে শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, তার কথা আমরা শুনলাম। মঞ্চে ডেকে নেব এখন শ্রী শুভেন্দু শেখর রায়, মাননীয় সংসদ রাজ্যসভা। শ্রী শুভেন্দু শেখর রায়, মাননীয় সাংসদ রাজ্যসভা, তাকে তার মূল্যবান বক্তব্য আজকের এই সন্ধ্যায় এই অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে রয়েছে আমাদের আইন জগতের উজ্জ্বলতম নক্ষত্র, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী অনিন্দ্য মিত্র মহাশয়, রবীন্দ্রভারতী সোসাইটির সভাপতি আমার ভ্রাতৃপ্রতিম সিদ্ধার্থ মুখার্জি, শ্রী অরিত্য সরকার, ধীমানবাবু এবং রবীন্দ্রভারতী সোসাইটির সঙ্গে যুক্ত সকলকে এবং সমাগত অতিথিবৃন্দকে, ভদ্রমণ্ডলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং সর্বোপরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে দু চারটি কথা নিবেদন করব। এটা মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে অন্য কোনো বক্তব্য রাখাটা গর্হিত অপরাধ বলে আমি মনে করি। তাই আমি খুব সংক্ষেপে, যাকে ইংরেজিতে বলে বুলেট পয়েন্টস, সেরকম কিছু কিছু বিন্দু আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদিও আমি মনে করি যে রবীন্দ্রনাথ সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার কেন অনেকেরই নেই, কারণ তাকে নিয়ে এখনো এত গবেষণা চলছে এবং এই গবেষণাটাও পর্যন্ত একটা প্রবহমান প্রক্রিয়া। কারণ কবে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন 1941 সালে, সারা বিশ্ব জুড়ে তাকে নিয়ে এখনো এই গবেষণা আলোড়ন চলছে। দুর্ভাগ্যের বিষয়, না বলে পারছি না, যে আজকে মুঠোফোনের জগতে আমাদের পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মের কাছে তার কতটি আকর্ষণ আছে আমি জানি না, কিন্তু আপনাদের মতো যখন সুধীবৃন্দকে দেখতে পাই যে রবীন্দ্রভারতী সোসাইটির মতো একটি ঐতিহ্যপূর্ণ সংস্থার আয়োজনে প্রতি বছর আপনারা এইভাবে সমবেত হন, সেখানে আমার মনে আশার সঞ্চার ঘটায়। আমি প্রথমে রবীন্দ্রনাথের জীবনে শুধু একটি দিক একটু তুলে ধরতে চাইছি, যদিও আমি মনে করি তার প্রতিটি কাহিনী, তার প্রতিটি জীবনের ঘটনা আপনাদের প্রত্যেকেরই জানা, কিন্তু আমি লোক সম্বরণ না করতে পেরে আমরা মূলত রাজনৈতিক কর্মী। তো আমি দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের প্রথম যৌবন থেকে রাজনীতির সঙ্গে তার কিন্তু একটা সংযোগ ছিল। তিনি সে অর্থে রাজনৈতিক কর্মী না হওয়া সত্ত্বেও বহুবিধ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং রাজনৈতিক সংগঠনেও তিনি অনেক তাদের সম্মেলনে উপস্থিত থাকতেন এবং ভারতবর্ষের রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তার মতামত, তার প্রবন্ধ, তার কবিতা, তার গান, তার গীতিনাট্য ইত্যাদি তিনি রচনা করে গেছেন। সেটা কিন্তু যদি শুধু এই একটা দিক নিয়ে আলোচনা করতে হয়, আমার মনে হয় কয়েক ঘন্টা সময় দরকার। তাই আমি প্রথমেই বলেছেন কয়েকটি বিন্দু বলবো। আমরা সবাই জানি যে সিপাহী বিদ্রোহের 10 বছর পরেই যখন হিন্দু মেলা শুরু হলো 1867 সালে, তখন এবং সঞ্জীবনী সভা, এই দুটো হিন্দু মেলা এবং সঞ্জীবনী সভাতে মূলত যে স্বদেশ প্রেমের একটা প্রাবল্য দেখা গেল, তার জোয়ার এসে পড়েছিল ঠাকুর বাড়ির অঙ্গনে, যে পূর্ণ তীর্থক্ষেত্রে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এবং ঠাকুর বাড়ি প্রত্যেকেই কম বেশি সেই ভাবধারায় তারা প্রবাহিত হয়েছিলেন। তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ, এছাড়া তার দাদারা, তার ভাইপোরা, তাদের পরিবারের প্রায় সকলে, মহিলারা পর্যন্ত, তারাও এইসব ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছে।
তখন নতুন নতুন স্বদেশী গান আলোচনা এই হিন্দু মেলা, সঞ্জীবনী সভা, পরবর্তীকালে ব্রাহ্ম সমাজেও দেখা দিত। বিধুবাবুর গান তখনকার দিনে, এখানে আমি আগেই বলেছি আমাদের শ্রদ্ধেয় অনিন্দ্র বাবু রয়েছেন, তিনি এমন একটি পরিবারের মানুষ, আমরা জানি খুব ঐতিহ্যমণ্ডিত একটি পরিবারের মানুষ উনি। তার নিজস্ব আইনি জগৎ ছাড়াও সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি জন্মেছেন এবং বড় হয়েছেন, তাদের কাছে এগুলো জানা তথ্য। বিধুবাবুর শুধু আমরা বিধুবাবুর টপ্পা, কিন্তু বিধুবাবু যে স্বদেশী গানও প্রচুর রচনা করছে এবং হিন্দু মেলাতে গাওয়া হতো, আমরা সকলের হয়তো খবর রাখি না। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা এবং অসংখ্য মানুষ, গুণীজন তখনকার দিনের, তারা ওই হিন্দু মেলাকে সমৃদ্ধ করেছিলেন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এবং ঠাকুরবাড়ির দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ এবং অবশ্যই রবীন্দ্রনাথ, তারা গান তৈরি করতেন, শোনাতেন ইত্যাদি। এছাড়াও তো আমি আগে বলছি আরো অনেক বিদ্বজ্জন ছিলেন। এরপর ধরুন ভারত সভা তৈরি হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং ইলবার্ট বিল, তাকে নিয়ে যে আন্দোলন এবং সুরেন্দ্রনাথের গ্রেপ্তার, এই কতগুলো পরপর রাজনৈতিক ঘটনা ঘটলো ভারতবর্ষের বুকে। প্রথম রাজনৈতিক আন্দোলন কিন্তু ইলবার্ট বিল, প্রথম রাজনৈতিক কারাবরণ করলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই তখন বাঙালির মধ্যে, বাঙালি জনসমাজে যে আবেগ তৈরি হলো, সেই আবেগ থেকে কিন্তু তখন আস্তে আস্তে ভারতবর্ষের মানুষের মধ্যে স্বদেশ চেতনা বা স্বদেশিকতা একটা তার স্ফুরণ ঘটল, এবং এটা একটা পরিণতির দিকে যাচ্ছে ক্রমশ। আত্মপ্রকাশ করলো যখন জাতীয় মহাসভা অর্থাৎ জাতীয় কংগ্রেস 1885 সালে বম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে যখন তার প্রথম আত্মপ্রকাশ ঘটছে, একজন বাঙালি তার সভাপতিত্ব করছেন, তিনিও একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ডব্লিউ.সি. ব্যানার্জি নামে বেশি খ্যাত ছিলেন সারা দেশে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই প্রথম সম্মেলনের অবিভক্ত ভারত তখন রাওয়ালপিন্ডি থেকে আপনার কন্যাকুমারী পর্যন্ত, বা এই হিমাচল থেকে শুরু করে আমাদের সুন্দর আন্দামান পর্যন্ত, এই অবিভক্ত ভারতবর্ষে প্রত্যেকটা প্রদেশ থেকে প্রতিনিধি কিন্তু আসেনি। মাত্র 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বম্বের প্রথম অধিবেশনে, এবং তাদের মধ্যে মাত্র 3 জন ছিলেন বাঙালি। রবীন্দ্রনাথ, তিনি তাকিয়েছিলেন অনেকের মতো বম্বের অধিবেশনের দিকে। সুরেন্দ্রনাথ যাননি, তার ভারত সভার অনেক নেতা যাননি, তার আলাদা রাজনৈতিক কারণ ছিল, আমি সেখানে যাব না। তো যাই হোক, রবীন্দ্রনাথ একটা কবিতার গান লিখলেন, সেই গানটা আমরা এখনো গাই অনেকে যারা রবীন্দ্রসঙ্গীত করেন। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, অর্থাৎ একটু হতাশার মধ্যে যে এত বড় একটা সম্মেলন হচ্ছে, একটা জাতির সামনে একটা নতুন নিজস্ব রাজনৈতিক মঞ্চ তৈরি হচ্ছে, সেখানে বাঙালি কেন এত সংখ্যায় মাত্র 3 জন। এই আক্ষেপ থেকে উনি ওই গানটা লিখেছিলেন বলে আমি যতদূর জানি। এরপরে আমরা দেখছি যে 1800 পরের বছর 1886 সালে, মানে পরের বছর 1885 ডিসেম্বরে হলো, আবার 1886 ডিসেম্বরে কলকাতার ঐতিহাসিক টাউন হলে দাদাভাই নৌরজির নেতৃত্বে কংগ্রেসের 2য় অধিবেশন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যোগ দিলেন, সুরেন্দ্রনাথ যোগ দিলেন, সবাই যোগ দিলেন, যারা আগের কনফারেন্সে যাননি তারা আসলেন। তো রবীন্দ্রনাথ সেখানে একটা এই সম্মেলন উপলক্ষে একটি গান রচনা করলেন, আমরা মিলেছি আজ মায়ের ডাকে। রবীন্দ্রনাথ সেটা সকণ্ঠে গাইলেন, তার লেখা, তার সুর দেওয়া এবং সকণ্ঠে গাইলেন। এইভাবে তিনি আস্তে আস্তে এই যে জাতীয় আন্দোলনের বা জাতীয় রাজনৈতিক যে একটা আঙিনা তৈরি হচ্ছে, তার সঙ্গে নিজেকে তিনি সম্পৃক্ত করছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমার চোখে বিষয়, কারণ সেই অর্থে তিনি রাজনৈতিক কর্মী না হওয়া সত্ত্বেও তার মতো একজন কবি, তার মতো একজন সাংস্কৃতিক জগতের মানুষ এইভাবে আমাদের প্রথম মঞ্চকে যেভাবে সমৃদ্ধ করছেন, শক্তিশালী করবার কাজে নিজেকে নিয়োজিত করছেন, এটা অন্যান্যদেরকে উদ্বুদ্ধ করেছিল। এরপর ধরুন আমরা সবাই জানি যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, এই মন্ত্রটি বা এই গানটি তখন একেবারে সবার মুখে মুখে ক্রমশ ছড়িয়ে পড়ছে। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথকে সঙ্গীত শিক্ষা দিতেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিষ্ণুপুর ঘরানার যদু ভট্ট। যদু ভট্ট প্রথম বন্দে মাতরমের সুর দিলেন, এবং সেটা 1883 সালে
যতদূর আমি জানি রাগ কাফিতে তিনি তৈরি করলেন বন্দে মাতরম, কিন্তু সেই গান হারিয়ে গেল পরবর্তীকালে। তার কারণ 1896 সালে এই বেডেন স্কোয়ারে যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশন হলো, তার জন্য রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানানো হলো আবার গাইবার জন্য, এবং তিনি এবার বন্দে মাতরমের সুর দিলেন, এবং সেই সুর সম্ভবত দেশ রাগে সেই গানটি তিনি বেডেন স্কোয়ারের সম্মেলনে, সর্বভারতীয় কংগ্রেসের সম্মেলনে তিনি গাইলেন। এবং তখন থেকে বন্দে মাতরম রবীন্দ্রনাথের সুর এবং গাওয়ার পরে সারা দেশে ক্রমশ এটা ছড়িয়ে পড়তে শুরু করলো। বিশেষ করে যারা বিপ্লববাদে বিশ্বাস করতেন তারা বন্দে মাতরমকে একটা নতুন সঞ্জীবনী মন্ত্র হিসেবে গ্রহণ করলেন। এবং আমি যতদূর জানি যে খিদিরপুরের একটা কোনো সভাতে, বন্দে মাতরম সমিতির সভাতে, বন্দে মাতরম সমিতি নামে একটা সমিতি তৈরি হয়েছিল, একটা বন্দে মাতরম সম্প্রদায় ছিল। তো সেই সমিতির সভাপতিতে আশুতোষ মুখার্জি তিনি সভাপতিত্ব করছিলেন, এবং সেইখানে প্রথম বন্দে মাতরমকে রদধ্বনি বা স্লোগান যাকে আমরা বলি, বা তখনকার দিনে বলতো ওয়ার ক্রাই, এই ওয়ার ক্রাই তৈরি হলো বন্দে মাতরম। এগুলো যখন ভাবি আমরা প্রত্যেকে পুলকিত শুধু হই না, রোমাঞ্চিত হই যে তখনকার দিকে কিভাবে রবীন্দ্রনাথ আমাদের জনজীবনকে কিভাবে উদ্বেলিত করতে পেরেছিলেন। এই সামান্য তথ্যগুলি প্রাথমিকভাবে আমি তুলে ধরার মূল কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের যে স্বদেশ চেতনা এবং জাতীয়তাবাদী সংগঠনের সঙ্গে যে তার নিবিড় সম্পর্ক, সেটা খানিকটা আঁচ পাওয়া যায়। এবার যদি আমরা বিশ্লেষণ করি তার গানের সংখ্যা, আমি যদিও সঙ্গীতজ্ঞ নই, তার পূজা, প্রকৃতি, স্বদেশ ইত্যাদি পর্যায়ের যে গানগুলো, তার মধ্যে যদি আমরা গীতাঞ্জলি খুঁজে দেখি, গীতবিতান খুঁজে দেখি, আমরা দেখবো যে মাত্র প্রথমে 46টা গান আছে স্বদেশ পর্যায়ের গান, পরে আরো 16টি গান সংযুক্ত হলো যেটা জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। তো এই স্বদেশ পর্যায়ে মোট 46 এবং 16 62টি গান এর মধ্যে সংযোজিত হলো। এই গানগুলো কিভাবে বাংলার, শুধু বাংলা নয় সারা ভারতবর্ষকে পথ দেখালো, দু লাইনে আমি সেটা প্রকাশ করতে চাই। যে যখন 1905-এ বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করলো ব্রিটিশ সরকার, এবং সেই 16 আগস্ট তাকে কার্যকরী করা হবে বলে দিন ঘোষণা করা হলো, টাউন হলের প্রতিবাদ সভার আগে রবীন্দ্রনাথ আহ্বান জানালেন বঙ্গবাসীর কাছে যে আমরা ওই দিন সূর্যোদয়ের সময় গঙ্গার ঘাটে আমরা স্নান করে শপথ নেব যে কোনো উপায়ে হোকে বঙ্গভঙ্গকে আমরা রুখব, এবং রাখির গান তৈরি করলেন, রাখি বন্ধন উৎসব পালন করলেন। রবীন্দ্রনাথ ত্রিবেদী লিখলেন বঙ্গলক্ষ্মীর ব্রত কথা, কোনো বাড়িতে উনুন জ্বলল না, সকলে অরন্ধন পালন করলেন। এই যে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো, তার পেছনে রবীন্দ্রনাথের ওই রাখির গান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এক হোক এক হোক এক হোক ভগবান, এই যে একটা সবাইকে নিয়ে রাখি বন্ধনের যে একটা উৎসব হতে পারে, এটা উনি দেখালেন। কি এটা রাখি বন্ধন আমাদের দেশের একটা পুরনো সংস্কৃতি, কিন্তু তাকে সেই অর্থে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে কিভাবে তিনি পরিচালিত করলেন, নিজে নাকুলা মসজিদে গিয়ে চিটফুলের কাছে নাকুলা মসজিদের ইমামের হাতে পর্যন্ত রাখি পরিয়ে দিলেন। এই রবীন্দ্রনাথকে যারা দেখেছেন বা এই রবীন্দ্রনাথকে যারা পড়েছেন, সেই রবীন্দ্রনাথ কিন্তু পরবর্তীকালে যে রবীন্দ্রনাথ বিশ্বব্যাপী তার যে আলোয় উদ্ভাসিত হলো, সেই রবীন্দ্রনাথকে চেনা যায় না যদি এই জিনিসগুলো আমরা ভুলে যাই। তো সুতরাং আমি শেষ করার আগে দু একটি কথা খুব সংক্ষেপে বলে শেষ করবো যে, এবং এ তো জাতীয় নেতাদের সাথে, প্রাদেশিক নেতাদের সাথে তার আলাপচারিতা, পত্র বিনিময়, বিভিন্ন বিষয়ে তাদের শান্তিনিকেতনে অনেক এসেছেন, করিয়েছে সাথে অনেক এসেছেন। কিন্তু 13 এপ্রিল আমরা সবাই জানি 1919 সালের 13 এপ্রিল জালিমালাবাগ, আমরা সবাই জানি উনি নাইডুবাদী ত্যাগ করেছিলেন। কিন্তু এটা হয়তো আমরা জানি না যে উনি CF অ্যান্ড্রুজকে পাঠিয়েছিলেন গান্ধীজির কাছে এই প্রস্তাব দিয়ে যে মহাত্মা আপনি এবং আমি, মানে রবীন্দ্রনাথ, আমরা দুজনে মিলে একবার জালিয়ানওয়ালাবাগ আমরা সফর করব। কারণ এত বড় একটা নারকীয় ঘটনা, গণহত্যা, এবং শুধু যে জালিয়ানওয়ালাবাগে ওই বৈশাখী মেলা উপলক্ষে যারা ওখানে সমবেত হয়েছিলেন তাদেরকে নির্বিচারে গুলি করে শত শত মানুষকে খুন করেছে, শুধুমাত্র তা নয়, পাঞ্জাবের আশেপাশে যত গ্রাম ছিল বোমারু বিমান দিয়ে বোমা দিয়ে মারা হয়েছে, যেটা ভারতবর্ষের আর কোথাও ঘটেনি। এই কথাগুলো আমাদের সাধারণত পাঠ্যপুস্তকে আসে না,
একটু গবেষণা করতে হয়। তো রবীন্দ্রনাথ এই প্রস্তাব গান্ধীজির কাছে পাঠালেন। গান্ধী অ্যান্ড্রুসকে ফিরিয়ে দিয়ে বললেন এখনো সময় আসেনি। রবীন্দ্রনাথ মনে মনে খুব আহত হলেন। সিআর দাসের কাছে গেলেন, চিত্তরঞ্জন দাসের কাছে, কলকাতায় আসছেন উনি শান্তিনিকেতন থেকে। তাকে প্রস্তাব দিলেন যে টাউনহলে একটা আমরা প্রতিবাদ সভা করব, আপনি সভাপতিত্ব করুন, আমি ডাকবো, সবাইকে ডাকবো। চিত্তরঞ্জন বলছেন না, গান্ধীজি রাজি না, সেখানে আমি কি করে করি, হলো না। তখন রবীন্দ্রনাথ তার মনের মধ্যে যে দ্বন্দ্ব, যে দুঃখ, যে অবসাদ, যে বিক্ষোভ, তার মধ্য থেকে জন্ম নিল যে প্রতিবাদের আমি একটা নতুন ভাষা, এই নাইটহুড আমি ত্যাগ করলাম। এই যে চিঠিটা উনি পাঠালেন ভাইসরয়ের কাছে নাইটহুড পরিত্যাগ করবার কথা জানিয়ে, সেটা সারা পৃথিবীর যে পত্র সাহিত্য আছে সেই পত্র সাহিত্যে চিরকালের জন্য স্থান পেয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা। এবার ওই সিনেমার স্টাইলে বলি কার্ট টুটা হচ্ছে 10 বছর বাদে, 10 বছর আরেকটা, হ্যাঁ 10 বছর বাদে, 1929 13 সেপ্টেম্বর লাহোর জেলে যতীন দাস 63 দিন অনশন করে দেহত্যাগ করলেন। দধিচি, তাকে সুভাষচন্দ্র বলেছেন দধিচি, বর্তমান কালের দধিচি। তো লাহোর জেল থেকে আসলে লোকের সব দেহ নিয়ে আসা হলো। বর্ধমান শহরে এসে যখন পৌঁছেছে ট্রেন, বর্ধমান স্টেশন তখনকার দিনে 2 লক্ষ 3 লক্ষ লোক যতীন দাসকে দেখতে এসেছে। অনেক কথা ওর মধ্যে যাচ্ছে না। তো শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ তখন তপতি নাটকের মহড়া দিচ্ছিলেন ছেলে মেয়েদের নিয়ে। তখন তার কাছে খবর আসলো যে এই ঘটনা ঘটেছে যতীন দাস। উনি সঙ্গে সঙ্গে নাটকের মহড়া বন্ধ করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। সারা রাত তাকে কেউ দেখেনি। ভোরবেলা উদ্ভ্রান্তের মতো বেরিয়ে আসলেন। প্রভাতী যে অনুষ্ঠান হয় প্রত্যেকদিন শান্তিনিকেতনে, প্রার্থনা সভা, সেখানে যতীন দাসের হয়ে প্রার্থনা করলেন। আর রাত্রিবেলা একটা গান লিখেছিলেন তাকে নিয়ে, সর্বখর্ব চারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ। এই গানটি উনি গাইলেন। পরবর্তীকালে তপতি নাটকে এই গানটিকে তিনি সংযোজিত করেছিলেন। এই হচ্ছে রবীন্দ্রনাথের, আমি কেন রাজনৈতিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের যে বিরাট একটা ভূমিকা ছিল, রাজনৈতিক কর্মী না হওয়া সত্ত্বেও যে রাজনীতির মধ্যে বিচরণ করা যায় এবং প্রভাব বিস্তার করা যায়, তার আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। এরপরে হিজলির বন্দি শিবিরে ব্রিটিশ পুলিশ তারকেশ্বরকে এবং সন্তোষ মিত্রকে গুলি করে মারল। তার প্রতিবাদে সুভাষচন্দ্র ওখানে গেলেন দেহ নিয়ে আসতে, যাই হোক সব দেহ নিয়ে আসলেন। মনুমেন্টের তলায় একটা প্রতিবাদ সভা হলো। অসত্য শরীরে রবীন্দ্রনাথ গেলেন এবং সেখানে যে বক্তৃতাটা দিয়েছিলেন সেটাও বাঁধিয়ে রাখার মতো মনের মণিকোঠাতে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। আমি যে রবীন্দ্রনাথকে দেখতে চেয়েছি সে রবীন্দ্রনাথকে এইসব জায়গায় কখনো খুঁজে পাইনি। যখন জানতে পারলাম তখন আমি বিস্মিত যে কোনো রাজনৈতিক নেতাও বোধহয় এইরকম ভাবে একটা জাতিকে এইভাবে তিনি করেছেন, জাগ্রত করবার চেষ্টা করে গেছেন। তারপর যাই হোক, যে কোনো কারণে হোক, এর মধ্যে আমি একটু মজার ঘটনা বলি, খুব সিরিয়াস কথা হয়ে যাচ্ছে। মজার ঘটনাটা হচ্ছে, আমরা হয়তো অনেকে জানি না বা জানলেও আলোচনা করি না, জানি হয়তো কিন্তু আলোচনা করি না, যে ওনাকে একটা টেররিস্টদের সব মামলাতে যুক্ত করা হয়েছে। তিনি একজন অপরাধী হিসেবে, যাকে বলা হয় সান ফ্রান্সিসকো কনস্পিরেসি কেস, আমেরিকাতে 1912 সালে ওই গভর্নমেন্ট পার্টির নেতাদেরকে ধরলো আমেরিকার পুলিশ। ওরা থাইল্যান্ড থেকে ধরে নিয়ে এসেছিল, অন্য জায়গা থেকে ধরে নিয়ে এসেছিল। তো নিয়ে সান ফ্রান্সিসকোতে ট্রায়াল হলো, কারণ সান ফ্রান্সিসকোতে গভর্নমেন্ট পার্টির হেড অফিস ছিল। তো সেখানে লালা হরদয়াল ইত্যাদি ইত্যাদি ওরা ছিলেন। তো 8 জনকে ধরেছিল। তাদের মধ্যে কেউ একজন বললেন যে রবীন্দ্রনাথ এসেছিলেন এখানে, রবীন্দ্রনাথ আমাদেরকে অনেক রকম ভাবে উৎসাহিত করেছেন এবং আমাদের হয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সংযোগ ঘটিয়েছেন, জার্মানির সঙ্গে সংযোগ ঘটিয়েছেন, যাতে ইন্দো জার্মান একটা অ্যাক্সিস তৈরি করে আমরা ভারতবর্ষকে মুক্ত করব। তার জন্য জার্মানি চীন থেকে অস্ত্র আমদানি করে ভারতবর্ষে পাঠাবে, এই একটা চুক্তি হয়েছে। ব্যাস, রবীন্দ্রনাথের নাম চলে আসলো। তখন থেকে এটা এখনো তাই হয়।
একটা নাম কেউ বলে দিলে তার পিছন পিছন পরিত হবে, ওয়ারেন্ট বেরোবে। রবীন্দ্রনাথ কিছুই জানেন না, দেশে ফিরেছেন তার আগে। শুনলেন কোনো একজন বন্ধু আমেরিকা থেকে ওকে টেলিগ্রাম করলেন যে এই অবস্থা। উনি তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন, তাকে উনি একটা চিঠি পাঠালেন। তার অবশ্য কয়েক মাস বাদে ইন্ডিয়ার ব্রিটিশ ভাইস রয় তিনি প্রায় দুঃখ প্রকাশ করে রবীন্দ্রনাথের কাছে টেলিগ্রাম করে একটা ভ্রান্তি বিলাস ঘটে গেছে। সেই ভ্রান্তি বিলাসের শিকার রবীন্দ্রনাথ চেহারা দিয়েছে, ভাবা যায়। তো যাই হোক, কিন্তু একটা কথা না বলে শেষ করবো না, এই কথাটা বলে আমি শেষ করবো। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এই যে কথাগুলো আমি বললাম, এগুলো সবই আছে, আপনারা একটু পাতা উঠালে দেখতে পাবেন। প্রথম দিন থেকে তার শান্তিনিকেতনে মৃত্যু শেষ দিন পর্যন্ত, শান্তিনিকেতনে থাকা এবং কলকাতায় মৃত্যু শেষ দিন পর্যন্ত ব্রিটিশ পুলিশ কিন্তু ওকে সাসপেক্ট হিসেবে বরাবর সার্ভিলেন্স চালিয়ে গেছে। তার সমস্ত চিঠিপত্র ইন্টারসেপ্ট করা হতো, তার ব্যক্তিগত যত চিঠিপত্র, পারিবারিক চিঠিপত্র পর্যন্ত ইন্টারসেপ্ট করতো ব্রিটিশ পুলিশ। এবং ব্রিটিশ পুলিশের পুরনো রেকর্ড, বিশেষ করে বীরভূমের যে আইবি রেকর্ডস আছে, সেখান থেকে উদ্ধার হয়েছে যে তারা কোন চোখে রবীন্দ্রনাথকে দেখতেন। হি ওয়াজ অলওয়েজ এ সাসপেক্ট। ধন্যবাদ, নমস্কার। শ্রী শুভেন্দু শেখর রায়, মাননীয় সাংসদ। একটু আগে আমি শান্তিকে ব্যাকস্টেজে বলছিলাম, এই দুপাতার নোটটি যদি আমরা পেতাম, আমরা বোধহয় আরো বেশি সমৃদ্ধ হতাম। এত সুন্দর করে গুছিয়ে রাখা, যেটা আমাদের, আমরা যারা শিল্পীরা, আমরা যারা কাজ করি, আমাদের ভীষণ কাজে লাগবে এই নোটটা। থ্যাংক ইউ সো মাচ। চেয়ে নিলাম। আর যিনি নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে পরিচয় দিচ্ছেন নিজের, তিনি এত সুন্দর করে তার নিজের কথায় নিজের মতন করে আমাদের সামনে বক্তৃতা রাখলেন, সেটাও আমাদের কাছে একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা সমৃদ্ধ হলাম, ঋদ্ধ হলাম। পরবর্তীতে যাকে ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী অরিত্র সরকার। ওনার সম্বন্ধে ছোট্ট করে একটু বলি। আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর শ্রী অরূপ কুমার সরকারের তিনি সুযোগ্য পুত্র, এবং তার থেকেও বড় কথা, আনন্দবাজার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী অশোক কুমার সরকার ছিলেন রবীন্দ্রভারতী সোসাইটির প্রতিষ্ঠাকালের একজন মুখ্য উদ্যোক্তা, তিনি কর্ম পরিচালন সমিতিরও সদস্য ছিলেন। তার অর্থাৎ তৃতীয় প্রজন্ম আজকে মঞ্চে। শ্রী অরিত্র সরকার, যিনি একজন আধ্যাত্মিক বিষয়ের লেখক, এবং তার লেখায় মানুষের মানসিক ও চিন্তা শক্তির উন্নয়নের কথা তিনি তার বইতে বলে থাকেন। তার কয়েকটি বই একটু বলে রাখি, সেগুলো হয়তো আপনাদেরকেও সমৃদ্ধ করবে। স্ট্রেস টু জেস্ট, তার প্রথম উপন্যাস ছিল গলিয়াত সেনজেন। মঞ্চে ডেকে নেব তার কাছ থেকে শুনবো আজকে এই বর্ণময় তৃতীয় দিন নিয়ে কিছু কথা। মঞ্চে শ্রী অরিত্র সরকার। মাননীয় সভাপতি, আমাকে এখানে আমন্ত্রণ করার আর কি আমি বড় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি জানাতে চাই। তো প্রথম কথা, আমি এক লেখক। তো লেখক হিসেবে আমাদের কাছে রবীন্দ্রনাথ প্রচন্ড গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে রবীন্দ্রনাথ থেকে আপনি কি পেয়েছেন লাইফে, জীবনে এবং লেখার মধ্যে, তো আমি বলবো যে এতগুলো যে লেখা, এত কবিতা, এত গান, এত নাটক লিখেছেন, তার মধ্যে থেকে কিন্তু দুটো কনসেপ্ট আপনি বলতে পারেন বা দুটো থট আমি নিজের জীবনে আমি আনতে পেরেছি, এবং আমি প্রত্যেকদিন চেষ্টা করি নিজের জীবনে আনার। সেই দুটো পয়েন্ট হচ্ছে, এক হচ্ছে হিউম্যানিজম আর আরেক হচ্ছে স্পিরিচুয়ালিটি। এই আপনি যদি দেখেন যে এই দুটো থ্রেড ওনার প্রত্যেকটা লেখার এবং সব কিছুর মধ্যে ওনার আছে। হিউম্যানিজম কেন? আজকে যে আমরা যে দুনিয়াতে থাকি, সেখানে এত ভেদাভেদ চলছে, এত রকমের সব ঝামেলা চলছে, তার মধ্যে থেকে হিউম্যানিজমের ইম্পর্টেন্সটা আরো বেশি দাঁড়াচ্ছে। স্পিরিচুয়ালিটি, কারণ
আমরা এত মেটেরিয়ালিস্টিক হয়ে গেছি, আমরা এত সেলফ সেন্টার্ড হয়ে গেছি, মানে সমাজে আমরা সারাক্ষণ শুধু মোবাইলে থাকি, আমরা সারাক্ষণ শুধু নিজেদের চিন্তা ভাবনা করি কি হবে। তার থেকে কিন্তু আমরা ঈশ্বর থেকে আমরা যতই আমরা পুজো করি, আমরা অনেকে কিন্তু ঈশ্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি। এবং রবীন্দ্রনাথ আপনি যদি ভালো করে যদি খুব সাবধানে যদি পড়েন, রবীন্দ্রনাথের লেখার মধ্যে যেটা খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উনি সব সময় ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন। এবং ঈশ্বর মানে কিন্তু কোনো হিন্দু ধর্মের ঈশ্বর বা ইসলামের ঈশ্বর বা খ্রিস্ট ধর্মের ঈশ্বর নয়, ঈশ্বর হচ্ছেন ঈশ্বর। এবং এই ধর্মহীন ঈশ্বরের সঙ্গে উনি কিন্তু সর্বত্রই যুক্ত ছিলেন। এবং আমি সবসময় চেষ্টা করি ভাবতে যে উনি যখন যুক্ত ছিলেন এটা কিভাবে সম্ভব। আজ মানে যে কোনো সময় আপনি যদি দেখেন, আজকের যুগে হোক বা পরের যুগে হোক, আমরা সবসময় আমাদের বিভিন্ন রকমের স্বার্থ, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আমাদের সবসময় থাকে, কিন্তু উনি যা করেছেন সবসময় ভক্তি দিয়ে করেছেন। এবং এইখানে আমার মনে হয় সেটা খুব বড় কিছু শেখার। উনি যখন ভক্তি দিয়ে নিজের লেখা সম্পূর্ণ ঈশ্বরকে সমর্পণ করেছিলেন, এবং তার আপনি বলতে পারেন যে আশীর্বাদ উনি যেটা পেয়েছেন হচ্ছে যে সমাজের চিন্তা ভাবনা, সমাজের যে চেতনা ওনার কাছে ঈশ্বর দিয়েছেন। এবং তার সূত্রে সেই সূত্রে উনি ওনার লেখার মধ্যে এই জাদু, আমি বলবো যে ম্যাগনেটিজম আজ অব্দি কিন্তু এটা থেকে থাকে। আমি এই জিনিসগুলো আমি চেষ্টা করি নিজের লাইফের মধ্যে এবং নিজের লেখার মধ্যে আমি সবসময় আনতে, যে আপনারা যাই করবেন ভক্তি দিয়ে করুন এবং ঈশ্বরকে সমর্পণ করুন, দেখবেন যে ঈশ্বর আপনাকে যা দেওয়ার। ধন্যবাদ। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী অনিন্দ্য কুমার মিত্র, সহ সভাপতি রবীন্দ্রভারতী সোসাইটি। তাকেও আমরা কিছু বলতে অনুরোধ করব আজকের এই সন্ধ্যায়। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মানুষের মধ্যে সুধাংশু বাবু, অরিত্র সরকার, আমাদের নিজেদের লোক দুজন বসে আছেন, আরো তাদের আমি অভ্যর্থনা জানাচ্ছি না। সুধাংশু বাবু উনি রবীন্দ্রনাথের একটা দিক আলোচনা করলেন, রাজনৈতিক দিক, সেদিকটা নিয়ে আমরা বিশেষ আলোচনা করি না। সেই জন্য আমার ভালো লাগলো ওনার বলাটা। রবীন্দ্রনাথের যে কবি, রবীন্দ্রনাথ গায়ক, শিল্পী, সবই বলি, সবই, এইটা আমার খুব ভালো লাগলো। রবীন্দ্রনাথের আরেকটা দিক যেটা আমরা ভুলতে বসেছিলাম, এটা আমাদের মনে করিয়ে দিয়েছে। ভেবে দেখুন, এই বাড়ি অষ্টাদশ ঠাকুর বাড়ি থেকে 1905 সালে যতীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর খালি পায় বেরোচ্ছেন, বাংলার মাটি, বাংলার জল এক হোক, এক হোক, গাইতে গাইতে। এবং হাতে তার রাখি পড়াচ্ছেন কাদের? মুসলমানদের। হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতাতে খুব দরকার, এটা রবীন্দ্রনাথ বারবার বলে গেছেন। সেটা আমাদের এখন বোঝার দরকার বেশি করে। রবীন্দ্রনাথের ঘরে বাইরে নাটকেও তিনি সেটা, উপন্যাসেও তিনি ফুটিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথ রাজনৈতিক দিক দিয়ে এগিয়ে ছিলেন, কিন্তু পিছিয়ে এলেন কেন? গান্ধী, মহাত্মা গান্ধী শান্তিনিকেতন গেছেন, থেকেছেন, একটানা 21 দিন 22 দিন ছিলেন। রবীন্দ্রনাথ তখন কলকাতা ফিরে এলেন। তিনি শুনলেন গান্ধীজি ছেলে মেয়েদের পরিষ্কার, শৌচালয় পরিষ্কার সম্বন্ধে খুব ভালো করে শেখাচ্ছেন। গান্ধী বরাবরই করতেন, ট্রেনে, রাজবাড়িতে শৌচালয় পেলে উনি পরিষ্কার না করে থাকতে পারতেন, উনি পরিষ্কার শেখাচ্ছেন। রবীন্দ্রনাথের কানে সেটা গেল, বলে আপনার সেটা ছাত্র শেখাচ্ছেন, ভালো। রবীন্দ্রনাথ উত্তর বললেন, ওই ছাত্রদের বাবা মা
তাদের পয়সা খরচ করে আমাদের ব্রহ্মচর্যাশ্রম শান্তিপুরে পাঠিয়েছেন কি শৌচালয় পরিষ্কার শেখবার জন্য। তিনি ওটার একদমই ওই মতবাদের ভিন্নতা গান্ধী হিসেবে হলো। তারপর হলো যেটা উনি বললেন জালিয়ানওয়ালাবাগ, ভীষণ মতবাদের বিবাদ। এটা আমি বলছি, আমি আর রিপিট করবো না। তবে এইটা যাকে জানুন, রবীন্দ্রনাথ তার নাইটহুড সারেন্ডার করলেন, ছেড়ে দিলেন। তার 1 মাস পরে গান্ধীজি তার মেডেলটা সেরেছিলেন, যারা পেয়েছিলেন সাউথ আফ্রিকাতে। রবীন্দ্রনাথের 1 মাস পরে রবীন্দ্রনাথের এই অনুসরণ করে। তারপর রাজনৈতিক মতবাদ থেকে ওদের মধ্যে গান্ধীজি আর রবীন্দ্রনাথের মধ্যে একটু মতের অমিল হলো, ভুল বোঝাবুঝি হলো। রবীন্দ্রনাথ চেয়েছিলেন বিশ্বভারতী ট্রাস্টি হিসেবে গান্ধীকে জয়েন করতে, চিঠি লিখেছেন। গান্ধী সেটা ভুল বুঝেছিলেন বা বুঝেছেন এইভাবে। তিনি রবীন্দ্রনাথকে লিখলেন, আপনাকে ট্রাস্টি করছেন কেন? আবার টাকার দরকার হবে, চেষ্টা করে টাকা তুলে দেবেন। রবীন্দ্রনাথ খুব অপমানিত বোধ করেছিলেন, যাতে অনেক বোঝে মিলে পত্র বিনিময় হয়। রবীন্দ্রনাথ বলেছেন, আপনার টাকার জন্য আপনাকে ট্রাস্টি করছি না, আপনাকে ট্রাস্ট করি বলি আমি ট্রাস্টি করছি। এই জন্য রবীন্দ্রনাথ দেখবেন প্রথম দিকে লেখায়, রবীন্দ্রনাথের লেখায় অহিংসা পুরো প্রচার করেছেন। সব জায়গায় আমার মুক্তধারার এই সবই অহিংসা, আমার আরো আঘাত করবে, এমন অনেক কিছু করে লিখেছেন। শেষের দিকে উনি কয়েকদিন বললেন টেররিস্টের কথা। শেষের দিকে রবীন্দ্রনাথ টেররিজমকে সাপোর্ট করেননি। তার 4 অধ্যায়তে ওই আমাদের যারা স্বদেশী মুভমেন্ট যারা করেছেন হিংসার সঙ্গে, তাদের তিনি কন্ডেম করেছেন। কিন্তু পরে সেই রবীন্দ্রনাথ লিখলেন, সবুজ পাষাণ বেদি, ওই যে পূজা বেদি চিরকাল কি রইবে খাড়া, পাগলামি তুই আয় রে দুয়ারে বেদি, ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে, পাগলামি ভোলানা তেরে ছোলা ঝুলি ছেড়ে, ভুলগুলি সব আনলে বাছা বাছা, ওরে সবুজ ওরে আমার কাঁচা। এইটা রবীন্দ্রনাথের বলেন, তখন তিনি বলছেন ছেলেদের রবীন্দ্রনাথের ভুলগুলি এনে পাষাণ বেদির ওই যে পূজা বেদি চিরকাল কি রইবে খারাপ ভাঙ। এইটা রবীন্দ্রনাথের তখন মতবাদ বদলাচ্ছে। এটা সুভাষচন্দ্রের সঙ্গে তার খুব খুব সম্মুখ হয়ে গেছিল এবং সুভাষচন্দ্র খুব ভালোবেসেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ মনে প্রাণে রাজনৈতিক লোক ছিলেন না, রাজনৈতিক কূটনীতি তার একদম তার মনে প্রাণে রক্তে ছিল না। তিনি তার নিজের মনে বুঝতে ছিলেন। ওই রবীন্দ্রনাথ জাপানে নিমন্ত্রিত হয়ে জাপানে যান, সেখানে 2য় দিনে বক্তৃতা সভায় বলেন, জাপান যে হিংসার আশ্রয় নিয়েছে রাশিয়াকে যুদ্ধ করে হাতবে, যুদ্ধ করে, সেটা একদমই অ্যাপ্রুভ করি না। এটা বল গান্ধীজি রবীন্দ্রনাথকে না প্রিয় হয়ে গেলেন। রবীন্দ্রনাথের জাপান কর্মসূচি কমিয়ে দেওয়া হলো। যাই হোক, রবীন্দ্রনাথের একটা সত্যি মনে রাখবেন, তিনি খালি আমাদের কবি, গীতিকার, শিল্পী, যেখানে হাত দিয়েছেন সেখানে তিনি একদম টপ নাম্বার 1 হয়েছেন। এবং কি শিল্পকলাতেও, যেটা নিয়ে কোনো শিক্ষা ছিল না, তিনি চিত্র শিল্প এঁকেছেন, গানের চেয়েও বেশি, তার গানের চেয়েও তার শিল্পী ওই ছবি আছে অনেক বেশি, সংখ্যায় বেশি। যাই হোক, সেইটা রবীন্দ্রনাথকে যেটা মনে রাখবেন। এবং আমরা জন্মদিন কেন করি, রবীন্দ্রনাথ মনে আছেন, আমরা জানি, কিন্তু একটা দিন তাকে স্মরণ করে তাকে আমাদের মনের মন্দিরে এক সুপ্রতিষ্ঠিত করি, একটা রবীন্দ্রনাথকে মনে করে দেখি। রবীন্দ্রনাথের যত গান, যত বাজনা, যত শিল্প সবই আমরা ভালো লাগে। রবীন্দ্রনাথের কথাগুলো যেখানে মনে করে রাখতে পারি, রবীন্দ্রনাথকে দয়া করে
দেবতার আসনে রাখবেন না। দেবতার আসনে রাখলে রবীন্দ্রনাথ অনেক দূরে মানুষ হয়ে যাবেন। দেবতার আর মানুষের মধ্যে তফাৎ থাকে। দেবতাকে রবীন্দ্রনাথের ভাষায় যে আমাদের রবিবারে চায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে, এবারে তাহারই পূজায় আপনাদের দিতে চাই বলি। সেইবার রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কাছের মানুষ হয়ে আসবে। আর আজকে যে রবীন্দ্রনাথ আমাদের দরকার, এখন হিংসায় উন্মুক্ত পৃথিবীর মধ্যে রবীন্দ্রনাথের যে কথা, এখন এটা আমাদের জানতে হবে, সেটা আমাদের মনে মনে আবার উচ্চারণ করতে হবে। তিনি বলেছেন না ওই প্রশ্ন কবিতার শেষের দিকে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেশেছ ভালো? এই প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। রবীন্দ্রনাথকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে নমস্কার। এর সাথে সাথেই এর আগে আমরা আমাদের অতিথিদের আজকে এই প্রকাশিত পত্রিকাটি প্রত্যেকের হাতে তুলে দেব। আমরা অতিথি বরণের একদম শেষ পর্যায়ে রয়েছি। শেষ পর্যায়ের এই অনুষ্ঠানে রবীন্দ্রভারতী সোসাইটি থেকে সদ্য প্রকাশিত সাহিত্যপত্র পত্রিকার 38তম সংহতি আমাদের সকল অতিথিদের হাতে, সম্মানীয় ব্যক্তিত্বের হাতে, যাদের কথায় আমরা ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। প্রত্যেককে তাদের নিজ আসন গ্রহণের জন্য অনুরোধ করি। আবারও মঞ্চ প্রস্তুতিতে একটুখানি সময় চেয়ে নেব। মঞ্চে ডেকে নেব মুন সরকারকে আবৃত্তি পরিবেশনের জন্য।